আমি বংশী বালিকা বিদ্যালয়ে গণিত বিভাগের শিক্ষিকা। আমি ক্লাস 10-এ অঙ্ক করাবো আজকে। অঙ্কের পরিমিতির গোলক করাবো। সবাই খাতা বই বের করো, বইয়ের 183 পাতা বের করো। পাতাতে গোলক শুরু হয়েছে। গোলক কাকে বলে সকলেই জানো। গোলকের উদাহরণ বল, মার্বেল। গোলকের একটাই তল, সেই তলটা হচ্ছে বক্রতল। এখানে আমরা গোলকের ক্ষেত্রে দুটো অংশ পাবো, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে ঘনফল। সমগ্রতলের ক্ষেত্রফল কাকে বলে? গোলক বা যে কোনো ঘনবস্তু যতটা জায়গা জুড়ে থাকে তার বাইরের যে জায়গাটা অংশটা সেই ক্ষেত্রফল, বাইরের অংশের সেই অংশের ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এখানেই তলটা যেহেতু বক্রতল, বক্রতলের ক্ষেত্রফলও বলতে পারি, সমগ্রতলের ক্ষেত্রফলও বলতে পারি। আরেকটা অংশ হচ্ছে ঘনফল। ঘনফল কাকে বলে? ওই ঘনবস্তুতে যতটা পদার্থ থাকে সেই পদার্থের পরিমাণকে বলা হয় ঘনফল বা আয়তন। যদি গোলকের ব্যাসার্ধ r হয় তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 180 পাতায়। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। এককে এ লিখে মাথায় যদি 2 দিই তাহলে বর্গ একক হয়ে যায়। এখানে 4 এবং পাই ধ্রুবক, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। যদি গোলকের ব্যাসার্ধ জানি তাহলে এই গোলকের আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনফল এগুলো আমরা বের করে দিতে পারবো বা অন্যান্য প্রবলেমও সলভ করে দিতে পারবো। 2 গোলকের ঘনফল। ঘনফল বা আয়তন সমান কি 4/3 পাই r³ ঘন একক। একক লিখতেই হবে, একক না লিখলে সেই পরিমাণ সম্বন্ধে আমরা কোনো ধারণা করতে পারবো না। সেজন্য একক লিখতে যদি ভুলে যায় তাহলে নাম্বার কাটা যায় আমাদের। এখানে 4/3 এবং পাই হচ্ছে ধ্রুবক, পাই মান 22/7 আমরা সকলেই জানি। এবার এক্সারসাইজ বা কোষে দেখি 12 x 12 পেজ 183। এখানে 1 নম্বর অঙ্কে বলেছে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তাহলে আর এর মান এখানে দেওয়া আছে কত? 10.5 সেমি। 1 নম্বর অঙ্ক, গোলকের ব্যাসার্ধ কত? 10.5 সেমি। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সূত্র কি? 4πr²। আর এর মান দেওয়া আছে কত? 10.5 তার স্কয়ার বর্গ সেমি। এখানে আমরা সেমি লিখে মাথায় 2 দিতে পারি। 4 * পাই, পাই মান কত?
22/7 আর 10.5 গুণন 10.5 বর্গ সেমি। 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়? 7 থেকে 7, 3 থেকে বিন্দু, 5 7 35। 15 আর 4 গুণ করলে 4 15 60। 22 কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 6 দুগুণে 12 দিই, 6 দুগুণে 12 একে 13। একে আমরা 105 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, 3 5 15 একে 16, 5 একে 5 আর একে 5 দুগুণে 10, 3 5 15 একে 16, 6, 5 একে 5 আর একে 6, 0 0 0 2 3 1 0 6 8 3 1। একটা শূন্য আগে ছিল 60-এর। তাহলে এবার কয় ঘর পড়ে বিন্দু? এখানে এক ঘর আর এখানে এক ঘর, তাহলে 2 ঘর পড়ে বিন্দু। তাহলে কত হলো? 1386 বর্গ সেমি। এটাই উত্তর। ঠিক আছে, এবার 2, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 4.431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো ব্যাসের দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? প্রথমে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। আর এখানে দুটো খরচ দেওয়া আছে, একটা প্রতি বর্গ সেমিতে খরচ আর একটা মোট খরচ। এই মোট খরচকে যদি প্রতি বর্গ সেমিতে খরচ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। সেই জন্য আমরা চামড়া বলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো এবং সেটাকে যদি আমরা সমান করে দিই ওই অংশটার সঙ্গে বড় খরচটাকে ছোট খরচ দিয়ে ভাগ করে তার সঙ্গে, তাহলে আমরা কি করব? সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ধরি চামড়ার বলের ব্যাসার্ধ সমান 8 সেমি। কেন সেমি লিখবো? একটা ওখানে আমার প্রতি বর্গ সেমিতে খরচ দেওয়া আছে, সেই জন্য আমরা সেমি এককটা লিখব। অতএব চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্র কি? সূত্র হচ্ছে 4 5 r স্কয়ার। 4 5 r স্কয়ার বর্গ সেমি। শর্তানুসারে 4 5 r স্কয়ার সমান মোট খরচকে প্রতি বর্গ সেমির খরচ দিয়ে ভাগ। মোট খরচ 431.20, 431.20 আর প্রতি বর্গ সেমিতে খরচ 17.50। বা 4 পাই r স্কয়ার সমান, এখানে 2 ঘর পড়ে বিন্দু, নিচেও 2 ঘর পড়ে বিন্দু, বিন্দু উঠে যাবে। 4 3 1 2 0 1 7 5 0 গুণন এই 4 পাই কে এখানে নিয়ে আসবো। 4 পাই কে এখানে আনলে 2 গুণন 22 এখানে হবে আর এখানে 7। এই শূন্য এই শূন্য কাটবে, 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 7 দিয়ে গুণ 14, 17 থেকে 14 গেলে 3, 3 এর থেকে 5 35, 5 7 35। এবার এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 একে 2, 5 দুগুণে 10,
ছয় দুগুণ 12। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 11, 2 দিয়ে কাটলে 1 0 7 8, 11 দিয়ে কাটলে 9 11, নিরানব্বই, 9 8 11 88। এবার এটাকে 2 দিয়ে কাটলে 49, এখানে 49 নিচে 25। বা আর 4 স্কয়ার সমান 7/5 হোল স্কয়ার, অতএব আর সমান 7/5। অতএব চামড়ার বলের ব্যাসার্ধ 8 সেমি সমান 7/5 সেমি। অতএব চামড়ার বলের ব্যাস সমান কি হবে? ব্যাসার্ধ গুণন 2 সেমি, তাহলে কত হবে? 14/5 সেমি। এটা নিজেরা ভাগ করে নিতে পারো, না হলে কি হবে? 10 দুগুণ 5 দুগুণ 10, 4 থাকলো বিন্দু হবে 5 8 40। এবার 3 নাম্বার, স্কুলে শর্টকাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তোমরা সবাই দেখেছো বলটাকে, তার ব্যাসের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে? এখানে আন্ডারলাইন করে নাও, ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। তাই যেহেতু ব্যাস দেওয়া আছে আমরা ব্যাসার্ধ বের করবো। কিভাবে বের করবো? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে লেখো শর্টকাটের ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে? 14 সেমি ভাগ 2, তাহলে কত হবে? 7 সেমি। শর্টকাটের কি চেয়েছে? কত ঘন সেমি লোহা আছে। কত ঘন সেমি লোহা আছে মানে সেই ঘন বস্তুটাতে কতটা পদার্থ আছে। তাহলে এখানে কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। আর এককটা দেখেও বোঝা যাচ্ছে ঘন সেমি ঘন একক। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আয়তন বা ঘনফল বের করতে হবে। শর্টকাটের ঘনফল বা আয়তন সমান কি সূত্র? সূত্রটা হচ্ছে আগে বলা হয়েছিল 4/3 পাই আর কিউব। আর কিউব অর্থাৎ ব্যাসার্ধের কিউব। 4/3 পাই আর কিউব অর্থাৎ 7 কিউব ঘন সেমি। ঘন না লিখে সেমি মাথায় 3 দিয়ে দিলাম। 4/3 পাই মান কত? 22/7 গুণন 7 গুণন 7 গুণন 7, 7 কিউব মানে 3টা 7 লিখলাম আমরা। এই 7 দিয়ে এটাকে কাটলাম। 7 7টা 49, 4 আর 22 গুণ করলে 88 গুণ করবে 8 নং 72 2 হাতে হলো 7, 4 32 আর 7
39, 2, 9, 3, 2, 1, 12, 13, 4, 4, 3, 1, 2 ঘন সেমি। এটা ভাগ করে নিবে, যা হবে উত্তর হয়ে যাবে। ভাগ করে বিন্দু ভাগ করতে পারো, পূর্ণ ভাগ করতে পারো, পূর্ণ করে করলেও হবে, বিন্দু ভাগ করলেও হবে। আর তাছাড়া যদি উত্তর দেখতে চাও, উত্তর যদি বিন্দু থাকে বিন্দুর উত্তর হবে, আর না হলে পূর্ণ করে দেবে। এবার 184 পাতায় 8 নম্বর অঙ্ক। 184 পাতার 8 কি বলেছে? একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? এখানে দেখার বিষয়, একটাতে দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য, আরটাতে দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখানে একটা বড় গোলক ছিল, সেটাকে গলিয়ে ছোট গোলক তৈরি করা হবে। 14 সেমি যেটা ব্যাস, সেটাকে আমরা বলবো বড় গোলক, আর 3.5 সেমি যেটা ব্যাসার্ধ, সেটাকে আমরা বলবো ছোট গোলক। এইভাবে আমরা অঙ্কটা করবো। বড় গোলকের ব্যাসার্ধ কত? ব্যাস আন্ডারলাইন করে নাও, 14 সেমি। তাহলে কত হলো? 7 সেমি। বড় গোলকের আয়তন বা ঘনফল। আগে আমি ঘনফল লিখেছিলাম, এখন আয়তন লিখলাম। তাহলে 4/3 পাই আর কিউব, মানে 7 কিউব ঘন সেমি। ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, কত দেওয়া আছে? 3.5 সেমি। ছোট গোলকের আয়তন, তাহলে কি হবে? আগের সূত্র 4/3 পাই আর কি, আর এখানে কত? 3.5 সেমি। 3.5 সেমি যেহেতু, তাহলে আমরা কি করব? 3.5 এর হোল কিউব দিলাম, আর সেমি লিখে তারও হোল কিউব দিলাম। অতএব ছোট, আচ্ছা না লিখতে হবে, অতএব ছোট গোলকের সংখ্যা হবে কত হবে? কি বললাম? বড় গোলকের ক্ষেত্রফলকে ছোট গোলকের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে। বড় গোলকের ক্ষেত্রফল 4/3 পাই 7 কিউব, আর ছোট গোলকের ঘনফল 4/3 পাই 3.5 কিউব। এখানে একক কি হবে? টি। কেন? উপরেও ঘনফল ছিল ঘন সেমি, নিচেও ঘন সেমি, কেটে যাবে। দিয়ে যেহেতু সংখ্যা নিরেট গোলকের ছোট গোলকের সংখ্যা চাওয়া হচ্ছে, সেই জন্য এটা টি উত্তর হবে। এটা কাটবে, এটা কাটবে। তাহলে থাকলো কি? আমি উপর দিকে চলে যাচ্ছি। উপরে 7 কিউব, সেজন্য 7 × 7 × 7, নিচে 3.5, এটাকে লিখলাম 35 × 35 × 35। 3.5 হওয়ার জন্য বিন্দুর জন্য একটা 1, আর বিন্দুর পরে 1 ঘর, তার জন্য একটা 0, অর্থাৎ 10 3বার লিখলাম। 7 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 2, এই 7 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে 10 কে কাটলে 2, 7 দিয়ে 50 কে কাটলে 5, 5 কে 5 দিয়ে কাটলাম, এখানে কেটে 2।
তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ঠিক আছে? আচ্ছা, এরপরে নাম্বার 9, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা বের করবো। এই বড় গোলকের আয়তন আর ওই 3টে যে দেওয়া আছে গোলক, ছোট গোলক, তাদের আয়তনের যোগফল, 3টে গোলকের আয়তনের যোগফল কি হবে? সমান হবে। এখান থেকে শর্ত অনুসারে করলে আমার বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাবে। ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। কেন সেমি? আগে যে ছোট গোলকগুলো দেওয়া আছে সেটার একক হচ্ছে সেমি, সেজন্য আমি সেমিকে ধরলাম। অতএব বড় গোলকের আয়তন বা ঘনফল সমান কি হবে? 4/3 পাই r³ ঘন সেমি। শর্তানুসারে কি হবে? এই আয়তন অর্থাৎ বড় গোলকের আয়তন 4/3 পাই r³ সমান 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন প্লাস 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন প্লাস 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে? আর 4/3 পাই r³ এখান থেকে আমি কি করব? 4/3 পাই কমন নেব। তাহলে এখানে থাকবে 3 যোগ 4 যোগ 5 দুপাশ থেকে 4/3 পাই কেটে যাবে। এখানে 4/3 পাই, এখানে 4/3 পাই, দুপাশ থেকে কেটে গেল। তাহলে থাকলো কি? এখানে থাকলো r³, এখানে 3 মানে 27, 4 মানে 64, 5 মানে 125। 3 মানে 3 গুণ, 4 মানে 4 গুণ, 5 মানে 3 মানে 3 গুণ, 4 মানে 3 4 গুণ, 5 মানে 3 5 গুণ। r³ সমান 216। 27, 64, 80 যোগ করলে 216 হয়। যোগ করে দেখো, r হোল কিউব সমান এটা কত হোল কিউব? এটা হচ্ছে 6 হোল কিউব। যদি না বলতে পারো, এমনি ছোটবেলায় মুখস্থ করা হয়েছিল ক্লাস 8-এই, 1 কিউব 2 কিউব করে 10 কিউব পর্যন্ত মোটামুটি মুখস্থ সকলেরই আছে। না হলে 216কে উৎপাদক করে নেবে। 2 আর 3 দিয়ে কবে? দুটো 2 আর 3টে 2 আর 3টে 3 আসবে, অর্থাৎ 3 খানা 6 আসবে। আর সমান সমান 6। অতএব বড় গোলকের ব্যাসার্ধ সমান 6 সেমি। গোলকের ব্যাসার্ধ চেয়েছে, যদি ব্যাস চায় তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। চাইনি, চাইলে অঙ্ক ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়। এখানে বইয়ে ব্যাসার্ধ বের করতে পারছে, আমি হয়তো পরীক্ষার হলে কোশ্চেন এড়িয়ে দিলাম ব্যাস বের করো, তাহলে কি করতে হবে? 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে উত্তর। এবার আমি 6 নম্বর অঙ্কে যাচ্ছি। 6
6 নম্বর অঙ্কে কি বলছে 183 পাতায় 6 অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গসেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা তো অর্ধগোলাকৃতি বাটি অর্থাৎ অর্ধগোলকের সূত্র শিখিনি, তাহলে দেখো 181 পাতায় অর্ধগোলকের ছবি এবং সূত্র দেওয়া আছে। এখানেও যদি অর্ধগোলকের ব্যাসার্ধ যদি হচ্ছে r হয়, তাহলে কি হবে, অর্ধগোলকের দুটো তল চলে আসবে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। বৃত্তাকার যে অংশটা সেটা হচ্ছে সমতল, আর কার্ভ যে অংশটা সেটা হচ্ছে বক্রতল। যখন এটা ফাঁপা হবে তখন একটাই তল থাকবে, তখন সেটা একটাই বক্রতল। আর যখন নিরেট হবে তখন দুটো তল একসঙ্গে কাজ করবে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। যখন ফাঁপা হবে তখন অর্ধ গোলকের হচ্ছে বক্রতল বা সমতলের ক্ষেত্রফল যেটাকে আমরা বলবো সেটা হবে হচ্ছে, বক্রতল বলাটাই ভালো, সেটা হবে আমাদের যেটা ছিল পূর্ণ গোলকের ক্ষেত্রে 4πr², তাকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, অর্থাৎ 2πr²। বই দেওয়া আছে সুন্দর করে বক্সের ভিতরে। এবং এটা যদি নিরেট হয় তাহলে দুটো তল, বক্রতলের জন্য আমরা 2πr² পেয়ে গেছি, আর যে সমতল অংশটা আছে সেটা বৃত্তাকার, সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল আমরা জানি πr², তাহলে 2πr² + πr² = 3πr²। এটাও দিয়ে দেওয়া আছে পরের বক্সে, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক হবে। এবং অর্ধগোলক যদি হয় তার যদি ঘনফল বের করতে হয়, আমাদের যে পূর্ণগোলকের যে ঘনফল ছিল 4/3πr³, তাকে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, অর্থাৎ 2/3πr³ অর্ধগোলকের ঘনফলের সূত্র। তাহলে 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলছে, অর্ধগোলক এবং বাটি, বাটির তো উপরে তল থাকবে না, তার তো সমতলটা নাই, শুধু বক্রতলটাই থাকবে, অর্থাৎ 2πr²। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিই, ধরি বাটির মুখের ব্যাসার্ধ সমান r, কি লিখবো, সেমি লিখবো, কারণ সেমিটা দেওয়া আছে প্রশ্নে। শর্তানুসারে শর্তানুসারে 2πr² সমান 127.2/7, 127.2/7 বা 2πr² সমান পূর্ণটা ভাঙাও, পূর্ণ ভাঙানোর নিয়ম সবাই জানে, এটা দিয়ে গুণ, এটা যোগ, 7 7 49 আর 2 51 1, হাতের হলো 5, 7 2 14 আর 5 19, হাতের হলো 1, 19 এর 9, হাতের হলো 1, 7 থেকে 7 আর 1 8 বা r² সমান 891, নিচে 7 ছিল, এই 2π কে নিচে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হবে, 2 × 22 নিচে হবে আর উপরে 7 হবে, 7 7 কেটে গেল, এটাকে 11 দিয়ে কাটলাম, তাহলে 2, এটাকে 11 দিয়ে কাটলে 8 11 88, তাহলে 89 থেকে 88 গেলে 1, 1 এর পিঠে 1 11, তাহলে 1। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, r² সমান 9/2 হোল স্কয়ার, অতএব r সমান 9/2। অতএব বাটির মুখের ব্যাসার্ধ সমান 8 সেমি ছিল, এটা 9/2 সেমি, এবং বাটির মুখের ব্যাস সমান, ব্যাস মানে কি, ব্যাসার্ধ গুণন 2, 9/2 × 2, 2 কেটে গেল 9 সেমি। ঠিক আছে, বাকি অঙ্কগুলো বাড়ির কাছ থেকে দেখে আসো, পরের দিন আবার ক্লাসে দেখা হবে। আজকে এখানেই রাখছি, সকলে ভালো থেকো, তাহলেই তোমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারবে। ঠিক আছে, আসছি।